হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব পিনাকল পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। তো হেডিং দেখে যেটা আমরা প্রথমে বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। তো আসলে পিনাকল কাকে বলে আর পিনাকোলন কাকে বলে? পিনাকল হচ্ছে এই সাবস্ট্রেটটাকে বলা হয় পিনাকল। তার মানে 1,2 ডাইঅল, যেখানে 1,2 ডাইঅলের এটাও CH3, এটাও CH3, এটাও CH3, এটাও CH3, সো এটাকে বলা হয় পিনাকল। ওকে, এবং আমরা জেনারেলাইজেশনের জন্য আমরা যদি এখানে মিথাইলের বদলে R1 R2 R3 R4 এর মতো অ্যালকিল গ্রুপ লাগিয়ে দিই, এটাকে আমরা পিনাকলের জেনারেল ফর্ম বলে ধরে নেব। ওকে, এবং পিনাকোলন কাকে বলে? পিনাকোলন হচ্ছে এই হচ্ছে একটা কিটোন। আমরা জানি কিটোনের দুদিকে দুটো ভ্যালেন্সি ফাঁকা থাকে, তাহলে এটাকে ধরে নিলাম R1 R2 R3 R4। পিনাকোলন হচ্ছে এমন একটা সাবস্ট্রেট যেখানে এক কিটোনের একদিকে একটা 3 ডিগ্রি বড় অ্যালকাইল গ্রুপ লেগে থাকবে, একটা 3 ডিগ্রি কার্বন লেগে থাকবে, আর একদিকে একটা সিম্পল অ্যালকাইল গ্রুপ যেটাকে আমরা R1 দিয়ে রিপ্রেজেন্ট করছি সেটা লেগে থাকবে। তাহলে 1,2 পিনাকল হচ্ছে এই জিনিসটাকে বলা হয় পিনাকল, এবং এই ধরনের সাবস্ট্রেটকে আমরা বলবো পিনাকোলন। তো পিনাকল এবং পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট মানে আমরা এখান থেকে এখানে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনের মাধ্যমে পৌঁছাবো, এবং এখানে আমাদের রিএজেন্ট হচ্ছে কনসেন্ট্রেটেড H2SO4। কনসেন্ট্রেটেড H2SO4। তাহলে আমরা যদি পিনাকলে কনসেন্ট্রেটেড H2SO4 দিই, তাহলে আমরা রিঅ্যারেঞ্জ করে কোথায় যাব? আমরা পিনাকলে এসে পৌঁছতে পারবো। ওকে, কিন্তু পিনাকলটাকেই বা প্রিপারেশন করব কিভাবে সেটা আগে আমরা একবার দেখে নিই, যে পিনাকলটাকে বানাবো কিভাবে। পিনাকলকে বানানোর খুব সোজা উপায় হচ্ছে, আমরা যদি কোনো একটা কিটোন নিই R2, এখানে প্রথমে ম্যাগনেসিয়াম ইথার দিই, তারপরে সেটাকে H3O+ দিয়ে ওয়ার্ক আপ করে দিই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা সিমেট্রিক্যাল পিনাকল পেয়ে যাব। R1 R2 OH OH। ওকে, এই হচ্ছে আমাদের রিঅ্যাকশন। আমরা যদি কোনো একটা কিটোনকে নিই, সেটাকে ম্যাগনেসিয়াম ইথার দিয়ে ট্রিট করি, দিয়ে তারপরে H3+ দিয়ে ওয়ার্ক আপ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? একটা পিনাকল পেয়ে যাব। তো এই রিঅ্যাকশনের মেকানিজমটা কিরকম? এই যে প্রিপারেশনের যে রিঅ্যাকশনটা, দেখো আমরা এখানে একটা 1,2 ডাইঅল পেয়েছি, তার মানে এটাকে আমরা কি বলি? পিনাকল বলে থাকি। তো এই যে রিঅ্যাকশনটা আমরা করলাম, ম্যাগনেসিয়াম ইথার দিয়ে ওয়ার্ক আপ করলাম, এই দেওয়ার পর H3+ দিয়ে ওয়ার্ক আপ করলাম, এটার মেকানিজম কিরকম। ওকে, তো দেখা যাক এই রিঅ্যাকশনের মেকানিজম কিরকম। ওকে, আমরা কি করেছি না, আমরা রিঅ্যাকশন মিডিয়ামে ম্যাগনেসিয়াম ব্যবহার করেছি। আচ্ছা, ম্যাগনেসিয়াম কি হবে? ডিসোসিয়েট করে Mg2++ 2 ইলেকট্রন দেবে। সবসময় আমাদেরকে বুঝতে হবে, কোনো একটা অর্গানিক রিঅ্যাকশনে মেটাল ব্যবহার করা হচ্ছে এবং উইথ আ অ্যাপ্রোটিক সলভেন্ট অর প্রোটিক সলভেন্ট, যখনই কোনো একটা অর্গানিক রিঅ্যাকশনে মেটাল ব্যবহার করা হচ্ছে, আমাদেরকে বুঝে নিতে হবে মেটাল ইজ দ্য সোর্স অফ ইলেকট্রন, এটা ইলেকট্রনের সোর্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হচ্ছে যে মেটাল যে ইলেকট্রনটা দিচ্ছে সেটা হচ্ছে নেগেটিভলি চার্জ, তার মানে সেটা পজিটিভ চার্জের প্রতি আকর্ষিত হয়, তার মানে সেটা একটা নিউক্লিওফাইল। তার মানে এখানে এখানে মেটাল যে ইলেকট্রনটা দিচ্ছে সেটা বেসিক্যালি একটা নিউক্লিওফাইল রূপে কাজ করবে, কারণ ইলেকট্রনও ওয়ান টাইপ অফ নিউক্লিওফাইল ডিউ টু হিজ মাইনাস চার্জ। ওকে, তাহলে এই যে দুটো ইলেকট্রন পাওয়া গেছে, এ হচ্ছে বেসিক্যালি একটা নিউক্লিওফাইলের মতো কাজ করবে। আচ্ছা, এবার এই মেকানিজম আমাদের একটা স্বাভাবিক অর্গানিক কেমিস্ট্রির কনসেপ্ট জানা উচিত। আমরা যদি কোনো একটা কার্বোক্যাটায়নে, ধরে নাও কোনো একটা কার্বোক্যাটায়ন আছে, সেখানে যদি আমরা একটা ইলেকট্রন অ্যাড করে দিই, তাহলে সেখান থেকে তৈরি হয় কি? ফ্রি রেডিক্যাল।
এবং একটা ফ্রি রেডিক্যালে যদি আমরা আবার একটা ইলেকট্রন অ্যাড করে দিই তাহলে সেখানে তৈরি হয় কার্বন আয়ন, সেখানে তৈরি হয় কার্বন আয়ন। একটা কার্বোক্যাটায়নে ইলেকট্রন জুড়লে তৈরি হয় ফ্রি রেডিক্যাল, একটা ফ্রি রেডিক্যালে আবার ইলেকট্রন জুড়লে তৈরি হয় কার্বন আয়ন। ওকে, এখানে দেখো আমরা ব্যবহার করেছি কি, আমরা ব্যবহার করেছি একটা কিটোন। ওকে, এইরকম R1 R2 একটা কিটোন ব্যবহার করেছি। এবার দেখো এই কিটোনটাকে যদি আমি পোলারাইজ করি তাহলে কি হবে না, এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে R1 ও মাইনাস এই R2 এখানে প্লাস চার্জ। তাহলে দেখো এই প্লাস চার্জে যদি প্রথমে একটা ইলেকট্রন এসে, আচ্ছা এটাকে আমি দুটো ইলেকট্রনের ডিভাইড করে লিখলাম। প্রথমে যদি একটা ইলেকট্রন এসে অ্যাড হয় তাহলে কি হবে না, এখানে তৈরি হবে একটা R1 ও মাইনাস R2 ডট। দেখো এই ইলেকট্রনটা যদি আবার এই ফ্রি রেডিক্যালে এসে অ্যাড হয়ে যায় তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে R1 ও মাইনাস R2, এখানে একটা মাইনাস চার্জ। এখন এই ঘটনাটা সামনে ঘটবে না, কেন? দেখো এখানে মাইনাস চার্জ তৈরি হয়েছে। যদি এখানে আমাদের রিঅ্যাকশন মিডিয়াম আমরা কি ব্যবহার করেছিলাম, ম্যাগনেসিয়াম প্লাস ইথার। ইথার হচ্ছে একটা অ্যাপ্রোটিক পোলার সলভেন্ট। ওকে, ইথার যেহেতু একটা অ্যাপ্রোটিক পোলার সলভেন্ট তাহলে এই মাইনাস চার্জ দুটো কোনোভাবে প্রোটন খেতে পারবে না। তো প্রোটন না খেতে পাওয়ার কারণে এর এই কার্বন আয়ন হওয়ার যে উদ্দেশ্য সেটা নষ্ট। এবং এই যে দুটো মাইনাস চার্জ আছে পাশাপাশি থাকার কারণে রিপালশনের কারণে এই দুটো পরপর তৈরি হতেও চাইবে না। ওকে, তাহলে কি হবে না, এইরকম এই ইলেকট্রনটা আর একটা ফ্রি রেডিক্যালে না গিয়ে এই ইলেকট্রনটা কি হবে না, আর এক অণু কিটোনের সঙ্গে রিঅ্যাক্ট করে যাবে। দেখো আর এক অণু কিটোনের সঙ্গে রিঅ্যাক্ট করে এই ধরনের দুটো ফ্রি রেডিক্যাল তৈরি করবে। ওকে, এই যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা আবার একটা কিটোনের সঙ্গে রিঅ্যাক্ট করে যাবে। দেখো এটা হচ্ছে আবার একটা কিটোনের সঙ্গে রিঅ্যাক্ট করবে। দেখো এটা এখানে গিয়ে এখানে গিয়ে অ্যাটাক করার বদলে এটা এই কিটোনে গিয়ে অ্যাটাক করবে, দিয়ে দেখো আবার একটা ফ্রি রেডিক্যাল তৈরি করবে এখানে R1 ও মাইনাস R2 ডট, এভাবে। ওকে, এখানে আর একটা ফ্রি রেডিক্যাল তৈরি করবে। ওকে, এবার দেখো এই যে তাহলে আমরা একটা মেটাল থেকে কি পেলাম, দুটো ফ্রি রেডিক্যাল পেলাম। ওকে, আমরা একটা মেটালকে ডিসোসিয়েট করে দুটো ইলেকট্রন পেলাম, সেই দুটো ইলেকট্রনকে দুটো কিটোনকে পোলারাইজ করে তার কার্বোক্যাটায়নিক সেন্টারে জুড়ে দিলাম, দিয়ে দুটো ফ্রি রেডিক্যাল বানানো। এবার দেখো যেটা হবে সেটা হচ্ছে R1 R2 ও মাইনাস এই একটা ফ্রি রেডিক্যাল। দেখো আরেকটা ফ্রি রেডিক্যাল, আমরা দুটো ফ্রি রেডিক্যাল তৈরি করেছি, ও মাইনাস এখানে আরেকটা ফ্রি রেডিক্যাল। এই দুটো ফ্রি রেডিক্যাল একে অপরের সঙ্গে এভাবে জুড়ে যাবে, দিয়ে আমাদের তৈরি হবে এখান থেকে R1 R2, এই OH আমাদের তৈরি হবে R1 R2, সরি এখানে হবে O মাইনাস, এখানে হবে O মাইনাস। যখন আমরা এটাকে অ্যাসিডিক ওয়ার্কআপ করে দেবো H3O প্লাস দিয়ে, তখন আমাদের তৈরি হবে R1 R2 R1 R2 OH and OH। ওকে, তাহলে আমাদের তৈরি হয়ে গেল পিনাকল। ওকে, এবার আমরা দেখব এই পিনাকল থেকে আমরা পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনের দিকে যাব। ওকে, সো পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্টটা কি, R1 R2 R3 R4, এখানে একটা OH এখানে একটা OH। এটাকে যদি আমরা অ্যাসিড দিই কনসেন্ট্রেটেড H2SO4, তাহলে যেটা হবে সেটা হচ্ছে R1 R2 R1 R2 R3 R4, পিনাকল থেকে পিনাকোলনে ট্রান্সফার হয়ে গেল। ওকে, এবার আমাদেরকে জানতে হবে এর মেকানিজমটা কিরকম। ওকে, এর মেকানিজমটা কিরকম দেখো, R1 R2 R3
R4 OH, এই হলো OH। এবার দেখো অ্যালকোহলের উপর লোন পেয়ার আছে। দেখো এই OH-টা কখনো একটা ভালো লিভিং গ্রুপ নয়। ওকে, এই OH-টা কখনো একটা ভালো লিভিং গ্রুপ নয়। যখনই অ্যালকোহলে তুমি H+ দেবে তখন কি হয় না, অ্যালকোহলের মাথায়, অ্যালকোহলের ওই অক্সিজেনের মাথায় যে লোন পেয়ার থাকে সে একটা লুইস বেসের মতো কাজ করতে পারে। আর তুমি যখন কনসেন্ট্রেট H2SO4 দিচ্ছ তার মানে তুমি বেসিক্যালি প্রোটনের সোর্স ব্যবহার করছো। এটা হচ্ছে লুইস বেস, এটা হচ্ছে লুইস অ্যাসিড। তাহলে এখানে একটা লুইস অ্যাসিড লুইস বেস রিঅ্যাকশন হবে। দিয়ে দেখো এই যে অ্যালকোহলটা আছে এটা একটা ভালো লিভিং গ্রুপে কনভার্ট করবে। এখানে তৈরি হলো OH2+, এই হলো OH। ওকে, তাহলে দেখো এই যে আমাদের এই OH-টা এখন, এই দেখো এখানে একটা জলের মতো ভালো একটা মলিকুল তৈরি হয়েছে। তাহলে সবসময় মনে রাখবে অর্গানিক কেমিস্ট্রিতে যখনই অ্যালকোহলীয় যুক্ত কোনো সাবস্ট্রেটকে অ্যাসিড দিয়ে ট্রিট করা হবে তার উদ্দেশ্যটাই হচ্ছে ওই অ্যালকোহলের লোন পেয়ারের সঙ্গে ওই H+ এর রিয়াকশন, অ্যাসিড বেস রিয়াকশন, লুইস অ্যাসিড লুইস বেস রিয়াকশন হয়ে গিয়ে OH-টা OH2+ হয়ে গিয়ে একটা ভালো জলের মতো ভালো লিভিং গ্রুপ তৈরি হবে। এবং দেখো এটা কেন ভালো লিভিং গ্রুপ, এটা যদি এই বন্ডটা যদি এখন খুলে চলে আসে, দেখো এই বন্ডটা যদি এখন খুলে চলে আসে তখন জলের মতো একটা ভালো ভালো স্টেবল মলিকুল তৈরি হবে। সেই জন্য এই OH2+ একটা ভালো লিভিং গ্রুপ। যখনই এটা এখান থেকে বেরিয়ে আসবে আমাদের কাছে কি তৈরি হবে, আমাদের কাছে তৈরি হবে R1 R2 R3 R4, এই OH, এখানে তৈরি হবে একটা কার্বোক্যাটায়ন, এখানে তৈরি হবে কার্বোক্যাটায়ন। ওকে, আচ্ছা এবার পরের স্টেপে যা হবে, দেখো পরের স্টেপে যেটা হবে, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত তৈরি করেছি কোথায়, R1 R2 OH R3 R4, এই প্লাস চার্জ। এবার দেখো এখানে একটা 1-2 মাইগ্রেশন হবে। এই বন্ডটা যদি এখানে পড়ে, সরি এটাকে R2 লেখাই বেস্ট, এই বন্ডটা যদি এখানে পড়ে তাহলে দেখো কার্বনের হাত 1 2, এখানে যদি পড়ে এখানে একটা ডাবল বন্ড পড়বে 1 2 3 4। এই বন্ডটা যদি পড়ে যায় আর এখান থেকে যদি কিছু না বেরোয় তাহলে কি হবে, কার্বনের হাত 5 হয়ে যাবে। তাহলে যেটা হবে দেখো এই বন্ডটা এখানে পড়বে, হাতটা ফিক্সড রাখার জন্য এই গ্রুপটা এখানে খুলে যাবে। যখনই এই গ্রুপটা খুলবে দেখো এটা কি হিসাবে খুলবে, দেখো এটা কি হিসাবে খুলবে, দেখো R1 R2 R3 R4, সরি দেখো এই বন্ডটা এখানে খোলা মানে এটা R-, দেখো এখানে একটা এই বন্ডটা এই হাইড্রোজেনটা H+ হিসেবে বেরিয়ে যাবে। এটা যখনই এখানে পড়বে এখানে একটা কার্বনিল কম্পাউন্ড তৈরি হবে। ওকে, এবার দেখো এখানে প্লাস চার্জ ছিল, এই মাইনাসটা এখানে গিয়ে মাইগ্রেট করবে। তাহলে এটাকে ধরো 1 পজিশন বললাম, এটাকে 2 পজিশন বললাম, এটাকে ধরো 1 পজিশন বললাম, এটাকে ধরো 2 পজিশন বললাম। তাহলে এই গ্রুপটা 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনে শিফট করলো। তাহলে এই স্টেপটাকে বলা হবে 1-2 শিফট। ওকে, এটাকে বলা হবে 1-2 শিফট। আমরা রিয়াকশন করতে করতে এই লাইনটাকে আমরা এভাবে বারবার না লিখে এই বন্ডটাকে আমরা ডাইরেক্ট এখানে এইভাবে 1-2 শিফট দেখিয়ে দেবো। দিয়ে আমাদের তাহলে প্রোডাক্ট কি তৈরি হলো, দেখো এই প্রোটনটা প্রথমে H+ হিসেবে বেরোলো, তার মানে এই বন্ডটা এখানে যখন পড়বে তখন এই প্রোটনটা H+ হিসেবে বেরিয়ে গেল। এই বন্ডটা এখানে পড়ার কারণে এখানে একটা ডাবল বন্ড তৈরি হবে, এই কার্বন অক্সিজেন মাঝে একটা ডাবল বন্ড তৈরি হবে। আর এই বন্ডটা এখানে কার্বন আয়ন রূপে এই কার্বোক্যাটায়নের দিকে শিফট করে যাবে 1 থেকে 2 পজিশনে। তাহলে দেখো আমাদের যেটা তৈরি হবে, আমাদের যেটা তৈরি হবে দেখো এখানে সেটা হচ্ছে R1, এখানে তৈরি হবে একটা কার্বনিল, এখানে তৈরি হচ্ছে আমাদের, সরি আমাদের R2 রয়ে গেছে, আমরা শিফট করিয়েছি কাকে, R1 কে। তাহলে R2 রয়ে গেছে R1 R2 R3। সো দিস ইজ আওয়ার পিনাকোলন। সো উই আর গেটিং পিনাকোলন ফ্রম পিনাকল। ওকে, তো আমরা পিনাকল থেকে পিনাকোলনে এভাবে রিঅ্যাকশন মেকানিজমের মাধ্যমে আসতে পারি। তো মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানে এই যে শিফটটা হয় আর R1 থেকে R2 তে যে 1-2 শিফট যেটা হয়
সেটা কার্বন আয়নিক মোডে হয়। এবং এই যে দুটো OH ছিল, দেখো এই যে দুটো OH ছিল, এই যে দুটো OH, ওকে আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো। শুধু ইম্পর্টেন্ট এখানে অবজারভেশনের ব্যাপারটা হচ্ছে যে এখানে যে R1 মাইনাসটা, এখানে যে মাইগ্রেশনটা হচ্ছে, এই মাইগ্রেশনটা প্রথমে কার্বন আয়ন তৈরি হচ্ছে, তারপর মাইগ্রেশন করছে। ওকে, এইটা আমাদের কাজে লাগবে যখন আমরা এক্সাম্পল করব। ওকে, এক্সাম্পল দেখা যাক। ধরে নাও আমরা এই ধরনের একটা এক্সাম্পল নিচ্ছি। এখন দেখো এখানে যদি আমি কনসেন্ট্রেটেড H2SO4 দিই, এখানে যদি আমি কনসেন্ট্রেটেড H2SO4 দিই, তাহলে দেখো আমার এখানেও OH আছে, এখানেও OH আছে। এই OHটাও প্রোটন খেয়ে জল হয়ে যেতে পারে, এই OHটাও প্রোটন খেয়ে জল হতে পারে। কিন্তু কোন OHটা প্রোটন খেয়ে জল হবে না? আমরা জানি প্রোটন খেয়ে জল হয়ে যাওয়ার পর জলটা বেরিয়ে গেলে এই কার্বনের মাথায় আইদার প্লাস পড়তে পারে বা এই মানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, এবং সেই OHটাই বেরিয়ে কার্বোক্যাটায়ন তৈরি হবে যেখানে কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হবে। দেখো এখানে যদি এই OHটা প্রোটন খেয়ে বেরিয়ে যায়, দেখো এখানে যদি এই OHটা প্রোটন খেয়ে বেরিয়ে যায়, তাহলে কি কার্বোক্যাটায়নটা তৈরি হবে? দেখো দেখো এই কার্বোক্যাটায়নটা তৈরি হবে। আর যদি এই OHটা প্রোটন খেয়ে বেরিয়ে যায়, তাহলে এই কার্বোক্যাটায়নটা তৈরি হবে। দেখো তাহলে যদি এই প্রোটনটা বেরিয়ে যায়, এই প্রোটনটা প্রোটন খেয়ে এই কনসেন্ট্রেটেড H2SO4 থেকেও প্রোটন খেয়ে যদি জল হিসাবে বেরিয়ে যায়, তাহলে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে। আর যদি এইটা প্রোটন খেয়ে বেরিয়ে যায়, তাহলে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে। এখন দেখো এখানে কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল রাদার দ্যান এই কার্বোক্যাটায়নের থেকে। কেন না? এখানে দুটো ফিনাইল আছে যারা রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলাইজ করতে পারে। যেমন দেখো এখানে দুটো ফিনাইল লেগে আছে যারা রেজোনেন্সের মাধ্যমে দেখো এটাকে স্টেবিলাইজেশন দিতে পারে। তার মানে এই পজিশনে কার্বোক্যাটায়নটা মোর স্টেবল দেন এই পজিশনে, তাহলে এই কার্বোক্যাটায়নটা তৈরি হবে না। ওকে, তাহলে এই কার্বোক্যাটায়নটা তৈরি হবে না। ওকে, তাহলে আমাদের কোন কার্বোক্যাটায়নটা তৈরি হলো? দেখো আমাদের এই কার্বোক্যাটায়নটা তৈরি হলো। ওকে, এবার দেখো তাহলে আমাদের এই কার্বোক্যাটায়নটাই তৈরি হলো। ওকে, এবার দেখো আমাদের এই গ্রুপটা এখান থেকে এই পড়লো, এই মিথাইলটা এখানে শিফট করলো, তাহলে এখানে একটা কার্বনিল কম্পাউন্ড তৈরি হয়ে যাবে, আর এই CH3টা এদিকে শিফট করে যাবে। তাহলে আমার প্রোডাক্ট যেটা এসে দাঁড়াবে, দেখো এই এখানের এই কার্বনের একটা মিথাইল, দেখো এই কার্বনটা মিথাইল এখানে শিফট করে গেছে, একটা মিথাইল, দুটো ফিনাইল। এই হলো আমার টিনাকলনের প্রোডাক্ট। ওকে, ওকে, আমরা যদি এরকম আরো একটা এক্সাম্পল নিয়ে কথা বলি, দেখো OH OH, আমি এদিকে একটা ফিনাইল মিথাইল রাখলাম, এদিকে একটা ফিনাইল, এদিকে একটা মিথাইল রাখলাম। ওকে, এবার দেখো এখানে এই কার্বনটাও যা, এই কার্বনটাও তাও, এটা একটা সিমেট্রিক কার্বন, এটা একটা সিমেট্রিক কম্পাউন্ড। ওকে, তাহলে এই সিমেট্রিক কম্পাউন্ডে দেখো এখানেও কার্বোক্যাটায়ন তৈরি হলে যা হবে, এখানেও কার্বোক্যাটায়ন তৈরি হলে একই কার্বোক্যাটায়ন তৈরি হবে, কারণ এই কার্বনেও একটা ফিনাইল একটা মিথাইল লেগে আছে, এই কার্বনেও একটা ফিনাইল একটা মিথাইল লেগে আছে। তাহলে আমি এখান থেকে যে কোনো কার্বোক্যাটায়নে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে যদি ট্রিট করি, কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে যদি ট্রিট করি, আমি যে কোনো একটা কার্বনেই আমি কার্বোক্যাটায়ন বানাতে পারি। ধরে নাও আমি এই কার্বনে কার্বোক্যাটায়নটা বানালাম। ওকে, তাহলে দেখো ধরো না আমি এই প্রোটনটাকে এখান থেকে জল খাইয়েছি, এইটা দিয়ে অ্যাটাক করিয়েছি, দিয়ে এখানে কার্বোক্যাটায়নটা বানিয়েছি। মিথাইলটা লিখছি না, তো এখানে ধরে নাও কার্বোক্যাটায়নটা বানিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে এই বন্ডটা যখন পড়বে তখন কে মাইগ্রেট করবে? দেখো CH3 এই বন্ডটা খুলে PH মাইনাস হয়ে এখানে অ্যাটাক করতে পারে, বা এখানে মিথাইল আছে এটা খুলে Me মাইনাস হয়ে এখানে যে অ্যাটাক করতে পারে। এখন দেখো তাহলে আমাদেরকে দেখতে হবে, ধরো এই বন্ডটা খুলে গেল, তাহলে আমি কি কার্বন আয়ন পাবো?
যদি এই বন্ডটা খুলে যায়, ধরো যদি এই বন্ডটা খুলে যায় তাহলে কি কার্বন আয়ন পাবো? আমি পিএইচ মাইনাস কার্বন আয়ন পাবো। বা ধরো যদি এই বন্ডটা খুলে যায়, এই বন্ডটা খুলে যায়, তাহলে আমি এমই মাইনাস বা আমি যদি CH3 মাইনাস কার্বন আয়ন পাবো। এখন দেখো এই কার্বন আয়ন থেকে এই কার্বন আয়ন বেশি স্টেবিলাইজ। কেন বেশি স্টেবিলাইজ? তার কারণ দেখো এই কার্বন আয়নেতে মাইনাস চার্জটা, এই কার্বন আয়নে মাইনাস চার্জটা sp2 কার্বনের মাথায় আছে, এখানে sp3 কার্বনের মাথায় আছে। যেহেতু sp2 কার্বনের ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি, তাই ও মাইনাস চার্জকে বেশি স্টেবিলাইজ করতে পারে। সেই জন্য স্টেবিলিটি অর্ডারে পিএইচ মাইনাসটা বেশি স্টেবল। সেই জন্য এখান থেকে কোনটা তৈরি হবে? এই জিনিসটা হবে না। তৈরি হবে কোনটা? আমাদের যেটা হবে সেটা হচ্ছে এই পিএইচ মাইনাসটা তৈরি হবে এবং এটাই মাইগ্রেট করবে। ওকে, তাহলে এখান থেকে কি মাইগ্রেট করলো? এখান থেকে এখানে পিএইচ। তাহলে আমার ফাইনাল প্রোডাক্ট কি হলো? দেখো পিএইচ এখানে মাইগ্রেট করে গেছে, তাহলে আমার এখানে মিথাইল রয়ে গেছে। তাহলে মিথাইল রয়ে গেল। দেখো এখানে আগে থেকে একটা পিএইচ ছিল, এখানে আরেকটা পিএইচ শিফট করে গেছে, আরেকটা পিএইচ শিফট করে গেছে, আর একটা মিথাইল আগে থেকে ছিল। তাহলে এই হচ্ছে আমার নতুন পিনাকলের প্রোডাক্ট। ওকে, তাহলে আমাদেরকে দেখতে হবে দুটো জিনিস লক্ষ্য করার বিষয় এখানে, যে দুটো জিনিস আমাদেরকে এখানে বুঝতে হবে। কার্বোক্যাটায়ন কোথায় তৈরি হবে এবং কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার পর 1 to শিফট স্টেপে কোন গ্রুপটা শিফট করবে, এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? ওকে, আমরা আরো এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো আমি যদি এই প্রশ্নটা দিই, দেখো এটাতে যদি আমি কনসেন্ট্রেটেড H2SO4 দিই, এই ধরনের একটা সাবস্ট্রেটে যদি আমি কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে দিই, দেখো এই OH-টাও জল খেয়ে প্রোটন হয়ে প্রোটন খেয়ে জল হয়ে বেরিয়ে যেতে পারে, তাহলে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে। এই OH-টাও প্রোটন খেয়ে জল হয়ে বেরিয়ে যেতে পারে, তাহলে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে। এবার দেখো এখানে যেহেতু দুটো ফিনাইল লেগে আছে, তাহলে আমাদের আর বুঝতে অসুবিধাই নেই যে এখানে কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হবে, কারণ এখানে দুটো ফিনাইলের ডবল বন্ড দিয়ে রেজোনেন্সের মাধ্যমে এই কার্বোক্যাটায়ন স্টেবিলাইজ হতে পারে। তাহলে প্রথম স্টেপে যেটা আমরা করব সেটা হচ্ছে একে জল প্রোটন খাইয়ে জল করব, দিয়ে এখান থেকে বের করে দেবো। ওকে, তাহলে যেটা তৈরি হবে দেখো আমাদের সামনে, সেটা কিছুটা দেখতে এই ধরনের। এই ফিনাইল দেখো OH, এখানে একটা প্লাস। এবার দেখো তুমি যদি এখানে এই বন্ডটাকে ফেলো, তাহলে কি হবে? দেখো এখানে একটা রিং সিস্টেম ছিল, তাহলে এই বন্ডটা যদি তুমি এখানে তুলে দাও, তাহলে তুমি যেটা কি দেখতে পাবে? তুমি যদি এই বন্ডটাকে এখানে তুলে দাও, তাহলে যেটা তুমি দেখতে পাবে সেটা হচ্ছে, দেখো আমি স্ট্রাকচারটা আরেকবার আঁকি, দেখো এরকম তৈরি হবে। PH ও, আচ্ছা এখানে দেখো এটা পড়ার কারণে এখানে ডাবল বন্ড তৈরি হয়ে গেছে, মাইনাস চার্জটা এখানে থাকবে আর এখানে এই প্লাস চার্জ। ওকে, এবার দেখো এটা দিয়ে যদি এখানে অ্যাটাক করে, তাহলে কি হলো? এখান থেকে যদি এখানে অ্যাটাক করে, আমরা যেটা পাবো দেখো যে স্ট্রাকচারটা, সেটা খুব ইন্টারেস্টিং। দেখো এখানে একটা এই নতুন বন্ডটা তৈরি হবে। এবার দেখো তুমি যদি এই 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 আলটিমেট প্রোডাক্টটাকে দেখো, তাহলে তুমি যেটা বুঝতে পারবে, দেখো এখানে কতগুলো কার্বন আছে। দেখো এখানে কতগুলো কার্বন আছে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। ও সরি, আমি একটা কার্বনকে দুবার লিখে ফেলেছি। তো এখানে দেখো 1 2 3 4 5 6, তাহলে দেখো এখানে একটা 6 মেম্বার রিং তৈরি হয়েছে। তাহলে এটাকে, এই প্রোডাক্টটাকে যদি তুমি সুন্দর করে লিখতে চাও,
দেখো এই প্রোডাক্টটা এরকম ভাবে তোমার তৈরি হবে, দেখতে হবে। দেখো একটা কার্বনিল আছে, সেই কার্বনিলের পাশে দেখো দুটো ফিনাইল লেগে আছে, এই কার্বনিল তার পাশের কার্বনে দুটো ফিনাইল, দেখো। তো এই হচ্ছে আমাদের পিনাকল পিনাকোলনের ফাইনাল প্রোডাক্ট। আমি যদি এইটার পিনাকলন পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট করি তাহলে আমার ফাইনাল প্রোডাক্ট হচ্ছে এই, আমার ফাইনাল প্রোডাক্ট হলো এই। ওকে, এবার আমরা যদি আরেকটু ডিফারেন্ট কোশ্চেনের দিকে যাই, দেখো আমরা কি পাবো। ধরে নাও আমরা এই ধরনের একটা প্রোডাক্ট নিচ্ছি, ধরে নাও আমরা এই সাবস্ট্রেটে যদি আমি এটাতে H প্লাসই লিখে দিলাম, কনসেন্ট্রেটেড H2SO4 কে আমি H প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করে দিলাম। এখানে যদি আমরা পিনাকল পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট করি তাহলে কি হবে, দেখো আমরা প্রথমে একটা জল খাইয়ে এটাকে H প্লাস করে দেবো, তারপর এটাকে এখান থেকে বের করে দিলাম। তাহলে কি তৈরি হলো আমার এখানে, যেটা তৈরি হলো দেখো সেটা হলো এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো OH। এবার দেখো আগের মতো সেম গল্পই হবে এখানে। দেখো এই বন্ডটা এখানে পড়লো, এটা এখানে উঠে মাইনাস হবে, এই মাইনাসটা এখানে গিয়ে অ্যাটাক করবে, ঠিক আছে। তাহলে এটাকে আমি একটা স্টেপে যদি দেখাতে চাই তাহলে বলবো এই বন্ডটা এখানে গিয়ে মাইগ্রেট করে যাবে, ঠিক আছে। তাহলে দেখো যেটা তৈরি হবে আমাদের এখান থেকে, যেটা আমাদের এখান থেকে তৈরি হবে, দেখো দেখো এখানে এই ওয়েজটা পড়ার কারণে এখানে আগের মতোই ডাবল বন্ড, এই যে নতুন বন্ড এখানে গিয়ে তৈরি হবে। তাহলে দেখো এখানে দেখো 1 2 3 4 5 6, তাহলে একটা 6 মেম্বার রিং, তার সঙ্গে একটা 5 মেম্বার রিং জুড়ে আছে। তাহলে এখানে পিনাকলনের প্রোডাক্টটা যেটা হবে দেখো সেটা হচ্ছে একটা 6 মেম্বার রিং, প্রথমে একটা 6 মেম্বার রিং, তার উপর একটা কার্বনিল আছে, তার পাশে দেখো একটা 5 মেম্বার রিং লেগে আছে। এই হচ্ছে এই পিনাকল পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্টের প্রোডাক্ট হবে। এবার তোমাকে কোনো কোনো সময় কম্পিটিটিভ পরীক্ষায়, ওকে, যেই মেন বা যেই অ্যাডভান্সের মতো পরীক্ষায় একটু আগিয়ে যেয়ে তোমাকে বলবে এখান থেকে NaBH4 দিয়ে এটাকে রিডাকশন করতে বলবে। NaBH4 যাও, আচ্ছা NaBH4 কি হয় না, এখান থেকে রিডাকশন হয়, এটা হচ্ছে সোর্স অফ H মাইনাস, হাইড্রাইড দিয়ে এখানে অ্যাটাক করবে, এটা খুলবে, এই O মাইনাসটা দিয়ে প্রোটন খেয়ে এটা একটা রিডাকশন করে এটা একটা অ্যালকোহল হয়ে যাবে। ওকে, দেখো তাহলে এটাতে ফাইনাল প্রোডাক্ট যেটা পাওয়া যাবে সেটা দেখো এখানে একটা OH তৈরি হবে আর এই 5 মেম্বার রিংটা এখানে লেগে থাকবে। এবার দেখো তুমি যদি এখানে আবার H প্লাস দিয়ে ট্রিট করো তাহলে কি হবে না, এই যে লোন পেয়ারটা আছে এই লোন পেয়ারটা অ্যাসিড খাবে, দিয়ে দেখো এ কি করবে, দেখো এ কি করবে, দেখো এখানে OH2 প্লাস হয়ে যাবে। ওকে ওকে, এবার দেখো এটা জল হয়ে খুলে বেরিয়ে গেল। ওকে, তাহলে আমি এখানটা মুছে এখানটা একটা কার্বোক্যাটায়ন বানিয়ে দিলাম। ওকে, এখানটা মুছে এখানে একটা কার্বোক্যাটায়ন বানিয়ে দিলাম। ওকে, এবার দেখো আমরা সবসময় জানি, দেখো এইখানে দেখো এখানে একটা দুটো 5 মেম্বার রিং ছিল, একটা 5 মেম্বার রিং খুলে 6 মেম্বারে শিফট করে গেল। এটার কারণ কি, তার কারণ 5 মেম্বার রিংয়ে অ্যাঙ্গেল স্ট্রেনের পরিমাণটা বেশি থাকে এবং 6 মেম্বার রিংয়ে অ্যাঙ্গেল স্ট্রেনের পরিমাণ অনেক কম, সেই জন্য 6 মেম্বার রিং 5 মেম্বার রিংয়ের থেকে অনেক বেশি স্টেবল হয়। তাহলে সিস্টেম যদি কোনো একটা রিয়াকশানে 5 মেম্বার থেকে 6 মেম্বারে বা 4 মেম্বার থেকে 4 মেম্বারের থেকে 3 মেম্বারের থেকে 4 মেম্বার বেশি স্টেবল হয়, 4 মেম্বারের থেকে 5 মেম্বার বেশি স্টেবল হয়, 5 মেম্বারের থেকে 6 মেম্বার কোনো কোনো রিয়াকশনের জন্য বেশি স্টেবল হয়। তাহলে যদি কোথাও কোনো একটা রিয়াকশন
সিস্টেমে 3 মেম্বার থেকে 4 মেম্বার বা 4 মেম্বার থেকে 5 মেম্বার বা 5 মেম্বার থেকে 6 মেম্বারে শিফট করার সুযোগ পায়, তাহলে সে সেই সুযোগটাকে কাজে লাগাবে। কারণ 5 মেম্বারের থেকে 6 মেম্বার বেশি স্টেবল বা 4 মেম্বারের থেকে 5 মেম্বার বেশি স্টেবল। ওকে, তাহলে দেখো এইখানে যদি এই বন্ডটা, দেখো এই বন্ডটা যদি এইখানে এসে শিফট, এই বন্ডটা দেখো এই বন্ডটা যদি এইখানে এসে শিফট করে যায়, ঠিক আছে, যদি এই বন্ডটা এখানে এসে শিফট করে যায়, আচ্ছা এখানে শিফট করে যাওয়া বলতে, আচ্ছা আমি এটাকে আর একটু ব্রডলি দেখাচ্ছি যাতে আমরা বুঝতে পারি যে শিফট করে যাওয়ার অর্থটা কি। দেখো আমাদের সিস্টেমটা কিরকম হয়ে আছে, এখানে একটা প্লাস চার্জ হয়ে আছে, এখানে একটা 5 মেম্বার রিং লেগে আছে। এবার দেখো এইটা যদি এভাবে খুলে যায় তাহলে কি তৈরি হবে, দেখো এখান থেকে একটা প্লাস চার্জ, এই মাইনাস হয়েছে, এখানে একটা প্লাস চার্জ। এবার এই মাইনাস চার্জটা গিয়ে এখানে অ্যাটাক করবে আবার, তাতে দেখো আমাদের যে জিনিসটা তৈরি হবে, একটা 6 মেম্বার রিং তৈরি হবে যার এখানে একটা প্লাস চার্জ থাকবে। ওকে, এবার দেখো এখানে একটা প্রোটন আছে, এটা এলিমিনেট করে বেরিয়ে গেল, তখন আমাদের যে প্রোডাক্টটা তৈরি হবে, যে প্রোডাক্টটা আমাদের তৈরি হবে সেই প্রোডাক্টটা হচ্ছে, সেই প্রোডাক্টটা দেখতে আমাদের প্রোডাক্ট যেটা তৈরি হবে দেখো এই ধরনের একটা প্রোডাক্ট তৈরি হবে। এটাকে যদি আরো ভালো করে লেখা যায়, এই প্রোডাক্টটা এভাবেও লেখা থাকে মাঝে মাঝে, দেখবে তোমরা এই প্রোডাক্টটাকে এভাবেও লেখা থাকে মাঝে মাঝে। ওকে, এভাবেও লেখা থাকে। ওকে, তাহলে এটাকে NaBH4 দিলে এটা হবে, এটাকে যদি তুমি H+ দাও তাহলে আলটিমেটলি তোমার প্রোডাক্ট এসে দাঁড়াবে এই কম্পাউন্ডটা। এবার দেখো এর আগের ভিডিওতেই আমরা আলোচনা করেছি কোন রিঅ্যাকশন নিয়ে, দেখো ওজোনোলিসিস নিয়ে আমরা আলোচনা করেছি। তার এখানে যদি এই যে প্রোডাক্টটা পেয়েছি, এই প্রোডাক্টে যদি তুমি ওজোনোলিসিস করো, এই প্রোডাক্টে যদি তুমি ওজোনোলিসিস করো, রিডাকটিভ ওজোনোলিসিসই করো, তাহলে কি হবে দেখো এই বন্ডটা এখান থেকে ব্রেক করে যাবে, ডাবল বন্ডটা দিয়ে যে ইন্টারেস্টিং কম্পাউন্ডটা তৈরি হবে, দেখো ইন্টারেস্টিং কম্পাউন্ড যেটা তৈরি হবে সেটা দেখো, এই কম্পাউন্ডটা আমাদের তৈরি হবে। আমরা যখন অ্যালডন রিঅ্যাকশন নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে, তখন দেখব এইটা হচ্ছে অ্যালডন রিঅ্যাকশনের সাবস্ট্রেট হবে কোনো কোনো ক্ষেত্রে। ওকে, সো আমরা একটা লাস্ট এক্সাম্পল, ওকে আমি একটা লাস্ট উদাহরণ দিয়ে যাব যেটা তোমাদের জন্য হোমওয়ার্ক স্বরূপ হবে, এবং আমি নেক্সট ভিডিও শুরুর আগে এই প্রশ্নটা ডিসকাস করে দেবো এর আনসারটা, বাট আজকে আমি শুধু প্রশ্নটা লিখে দিয়ে ভিডিওটাকে এন্ড করব। ওকে, কনসেন্ট্রেটেড H2SO4 দাও, এখানে A তৈরি হবে, এতে NaBH4 দেওয়া হলো, মিথানল, বি তৈরি হবে। ওকে, বিতে H+ দেওয়া হলো, দিয়ে হিট করা হলো, সরি মার্কার আমার আর কাজ করছে না, বিতে H+ দিয়ে হিট দেওয়া হলো, সি তৈরি হলো, এখান থেকে সি তৈরি হলো, সিতে ওজোনোলিসিস করলাম, ডি তৈরি হলো। আমাদেরকে A B C D
আচ্ছা, এটা হচ্ছে এইচ প্লাস দিয়ে হিট করলাম, এটা এইচ প্লাস দিয়ে হিট করলাম, তৈরি হলো ডি। আমরা নেক্সট ভিডিও শুরু হওয়ার আগে আমরা এই প্রশ্নের উত্তরটা আলোচনা করব, বাট ততদিনে তোমরা এটা ঘরে প্র্যাকটিস করো এবং এর আনসারটা বার করার চেষ্টা করো। ওকে, থ্যাংক ইউ।